আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের বীজগাণিতিক রাশির জগৎ অধ্যায়ের 157 পৃষ্ঠার যে একটি চক দেওয়া আছে 5 নম্বর চকটি আজকে আমরা এই ভিডিওতে সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই বর্ণনা দেওয়া আছে, তারপরে চলকের মাধ্যমে প্রকাশ করার কথা বলা হয়েছে, তারপরে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চকটি আমরা অন্য একটি পেজে সমাধান করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই চকটি 5 নম্বর চকটি আমরা এখানে পূরণ করে নিয়েছি। এখন কিভাবে পূরণ করা হয়েছে সেটি আমরা তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রথমে বর্ণনা করা হয়েছে। এই বর্ণনা অনুযায়ী যেহেতু এটি বীজগাণিতিক রাশি, একটি অজানা চলক আমাদেরকে ধরতে হবে। এই চলকটা আমরা এই কলামের মধ্যে ধরব, আর ধরার পরে আমরা এই কলামের মধ্যে বীজগাণিতিক রাশির মাধ্যমে ফলাফলটা বীজগাণিতিক রাশির মাধ্যমে এই কলামে আমরা প্রকাশ করব। এখানে দেখো 1 নম্বরটি বলা হয়েছে যে মিতার চেয়ে ঐশীর 5টি চকলেট বেশি আছে। এখানে মিতার চেয়ে ঐশীর 5টি চকলেট বেশি আছে, তার মানে মিতার চকলেট যতটি আছে তার থেকে 5টি বেশি আছে ঐশীর। এখানে কিন্তু আমরা মিতার চকলেট কতটি তা জানা নেই, সেই জন্য আমরা এই চলকের এই গড়ের মধ্যে আমরা কি করব, মনে করো অথবা মনে করি মিতারও, এখানে মিতার হবে, প্রিয় শিক্ষার্থী বন্ধুটি বলে উঠেছে মিতার টি চকলেট আছে। আর এখানে এই কলামের মধ্যে আমরা রেজাল্টটা প্রকাশ করব। ঐশীর চকলেট সংখ্যাটা হবে, যেহেতু মিতার থেকে ঐশীর 5টি চকলেট বেশি, তাহলে মিতার চকলেট আমরা ধরেছি টি, তাহলে x+5 হবে, x+5টি, অর্থাৎ ঐশীর চকলেট সংখ্যা হবে x+5টি। তারপর দেখো 2 নম্বরটি বলা হয়েছে যে বিনয় মানিকের চেয়ে 11 বছরের ছোট, অর্থাৎ বিনয় হচ্ছে মানিকের চেয়ে 11 বছরের ছোট। এক্ষেত্রে আমরা মানিকের বয়সটি যদি জানতে পারি, তাহলে মানিকের বয়স থেকে 11 বছর কি গিয়ে বিয়োগ করলে আমরা বিনয়ের বয়সটা পেয়ে যাব। সেক্ষেত্রে মনে করো মানিকের বয়স x বছর, আমরা মানিকের বয়সটি x বছর জন্য নিয়েছি। এখন বিনয়ের বয়সটা বের করতে পারবো, যে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ, বিনয়ের বয়সটি হবে x-5, কারণ এই বিনয়ের বয়স থেকে বিনয় হচ্ছে মানিকের চেয়ে 11 বছরের ছোট। সেক্ষেত্রে মানিকের বয়স যদি x হয়, তাহলে x থেকে 11 কি হবে, মাইনাস হবে। 3 নম্বরটি দেখো বলা হয়েছে যে রিফার কাছে কাজলের টাকার দ্বিগুণ অপেক্ষা 15 টাকা বেশি আছে, অর্থাৎ রিফার কাছে কাজলের টাকার দ্বিগুণ অপেক্ষা, কাজলের যে টাকা আছে তার দ্বিগুণ অপেক্ষা 15 টাকা বেশি আছে। এক্ষেত্রে আমরা যদি কাজলের টাকাটা জানতে পারি, তাহলে রিফার টাকাটা কি বের করতে পারবো। তাহলে ধরে নিয়েছি, মনে করো কাজলের টাকা y টাকা আমরা ধরে নিয়েছি। সেক্ষেত্রে তোমরা যে কোনো একটি চলক ধরতে পারো y টাকা, তাহলে রিফার কাছে আছে কাজলের দ্বিগুণ, তাহলে y এর দ্বিগুণ হচ্ছে 2y প্লাস 15 টাকা বেশি বলা হয়েছে, তাহলে প্লাস দিয়ে 15 টাকা বেশি দিয়েছি, অর্থাৎ রিফার কাছে আছে কাজলের টাকা দ্বিগুণ। কাজলের টাকাটা আমরা ধরে নিয়েছি কি, y ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে y এর দ্বিগুণ হচ্ছে 2y, আর প্লাস বলা হয়েছে রিফার কাছে 15 টাকা বেশি আছে, সেজন্য আমরা প্লাস দিয়ে 50 দিয়েছি। একই রকমভাবে 4 নম্বরটি বলা হয়েছে যে 4 বছর পর বিকাশের বয়স, অর্থাৎ 4 বছর পর বিকাশের বয়স কত হবে। সেক্ষেত্রে বিকাশের বর্তমান বয়স যেহেতু দেওয়া নাই, তাহলে আমরা 4 বছর পর কত হবে সেটা বের করতে পারবো না। সেজন্য আমরা বিকাশের বয়সটি ধরে নিব। মনে করো বিকাশের বর্তমান বয়স x বছর, আমরা বর্তমান বয়সটা x বছর ধরে নিলাম। 4 বছর পরে x এর সাথে 4 কি হবে, প্লাস হবে। 4 বছর বয়স পর তার কত বয়স হবে, অর্থাৎ বীজগাণিতিক রাশির মাধ্যমে আমরা বের করেছি যে 4 বছর পর বিকাশের বয়স হবে x+4। বর্তমান যেহেতু আমরা x ধরে নিয়েছি 4 বছর পরে, তাহলে 4 কি হবে, যোগ হবে, পরে হলে বেশি হবে। এক্ষেত্রে x+4 বছর হবে 4 বছর পর বিকাশের বয়সটা। এখানে দেখো 5 নম্বরটি বলা হয়েছে যে 7 বছর পূর্বে বলতে আগে লামিয়ার বয়স, 7 বছর পূর্বে বা আগে লামিয়ার বয়সটা। এক্ষেত্রে লামিয়ার যেহেতু বর্তমান বয়স দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা
ধরে নিয়েছি চলকের জায়গা। মনে করো লামিয়ার বর্তমান বয়স ওয়াই বছর আমরা ধরে নিয়েছি। তাহলে 7 বছর পূর্বে লামিয়ার বয়সটি অবশ্যই কম ছিল। বর্তমান যদি ওয়াই বছর হয় তাহলে 7 বছর পূর্বে লামিয়ার বয়সটি আগে কি কম ছিল। তাহলে আমরা এই মোট বয়স থেকে 7 কি দিব, বিয়োগ দিলেই আমরা 7 বছর পূর্বের বয়সটা পেয়ে যাব। এরপরেই দেখো 6 নম্বরে বলা হয়েছে শিহাবের গণিতের প্রাপ্ত নম্বর মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেকের থেকে 3 বেশি। অর্থাৎ শিহাবের গণিতের প্রাপ্ত নম্বরটা মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেকের থেকে 3 বেশি। সেক্ষেত্রে আমরা যদি মতিনের প্রাপ্ত নম্বরটা পাই তাহলে মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেকের থেকে 3 বেশি হবে শিহাবের নাম্বারটা। আমরা এই চলকের কলামের মধ্যে যেহেতু এটা নিচের দিকে যেতে হবে, আমরা কিন্তু উপরে যে লেখা আছে বর্ণনা চলক বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ, এগুলো কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে, এটা বুঝে নিতে হবে। যেহেতু এখানে মতিনের প্রাপ্ত নম্বরটা দেওয়া নাই, আমরা ধরে নিয়েছি, মনে করো মতিনের প্রাপ্ত নম্বর এক্স, আমরা এক্স ধরে নিয়েছি। এক্ষেত্রে মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেকের থেকে 3 বেশি হচ্ছে শিহাবের নাম্বার। তাহলে এই কলামের মধ্যে আমরা লিখব ফলাফলটা শিহাবের প্রাপ্ত নম্বরটা বের করব। শিহাবের প্রাপ্ত নম্বরটা হচ্ছে মতিনের প্রাপ্ত নম্বর এক্সকে আমরা 2 দিয়ে ভাগ দিব, কারণ অর্ধেক বলছে, অর্ধেক থেকে 3 বেশি, সেই জন্য আমরা 3 কি করেছি, যোগ করেছি। তারপরে এই এখানে 7 নম্বরটি বলা হয়েছে একটি আয়তাকৃতি বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে পরিসীমা কত। অর্থাৎ একটি আয়তাকৃতি বাগানের দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ। সেক্ষেত্রে আমরা যদি প্রস্থটা জানি তাহলে দৈর্ঘ্যটা অবশ্যই জানবো, কারণ বলা হয়েছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, পরিসীমা কত। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমাদেরকে প্রস্থটি ধরে নিতে হবে। এই চলকের কলামের মধ্যে আমরা মনে করো বাগানটির প্রস্থ হচ্ছে ওয়াই মিটার ধরে নিয়েছি। তাহলে বাগানটির দৈর্ঘ্য হবে, প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ। তাহলে প্রস্থ ওয়াই মিটার হলে দৈর্ঘ্যটা হবে ওয়াইয়ের দ্বিগুণ হচ্ছে 2y মিটার। তারপর বলা হয়েছে এখানে পরিসীমা নির্ণয় করার জন্য আমাদেরকে পরিসীমা নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে পরিসীমা আমরা জানি আয়তাকৃতির পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই যে 2 দিলাম, একটা ব্র্যাকেট দিয়ে আমরা 2y, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 2y প্লাস, আর প্রস্থ আমরা ধরে নিচ্ছি ওয়াই, অর্থাৎ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই আয়তের পরিসীমাটা তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে। এক্ষেত্রে আমরা এই ব্র্যাকেটের ভিত্তিতে 2y এবং প্লাস y, এই 2y প্লাস y যদি আমরা যোগ করি, একসাথে করি, তাহলে 3y হবে। দুইটা সদৃশ্য পদ একসাথে যোগ করা যায়, ঠিক আছে। আর সদৃশ্য পদ হচ্ছে যখন চলকগুলি একই হবে তখনই এটি সদৃশ্য পদ হবে। আর তাহলে আমরা 2y এবং y যদি একসাথে করি তাহলে হবে 3y, আর 2y এর সাথে 3y গুণ দিলে হবে 6y মিটার। অর্থাৎ আমরা পরিসীমা পাচ্ছি 6y মিটার। আমরা নিচের দিকে চাচ্ছি, আর আরও 3টা আছে। এখানে দেখো 8 নম্বর অঙ্কটি বলা হয়েছে যে তোমরা প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3টি বেঞ্চ খালি থাকে, তোমাদের শ্রেণীর বেঞ্চের সংখ্যা কত। এখানে আমাদের কাছে জানতে চেয়েছে শ্রেণীতে বেঞ্চের সংখ্যা কত, এবং প্রতিটি বেঞ্চে 4 জন করে বসে 3টি বেঞ্চ খালি থাকে। যদি আমরা মোট শিক্ষার্থীর সংখ্যা জানতাম তাহলে অবশ্যই বেঞ্চের সংখ্যা বের করতে পারতাম। এই চলকের কলামে আমরা লিখে নিব, মনে করো শ্রেণীতে তোমাদের সংখ্যা x, অর্থাৎ তোমাদের বলতে মোট শিক্ষার্থীর সংখ্যা x ধরেছি। আর এই কলামে আমরা লিখব যে বেঞ্চের সংখ্যাটা, মোট শিক্ষার্থীর সংখ্যাকে একটি বেঞ্চে 4 জন করে বসতে পারে, 4 দিয়ে ভাগ দিব। 4 দিয়ে ভাগ দিলে এই বেঞ্চের সংখ্যাগুলি বেরিয়ে আসবে, এবং বলা হয়েছে যে 3টি বেঞ্চ খালি থাকে, এজন্য প্লাস দিয়ে আমরা 3 দিয়েছি। অর্থাৎ মোট শিক্ষার্থীকে যখন 4 দিয়ে ভাগ দেওয়ার ফলে বেঞ্চের সংখ্যা বেরিয়ে আসবে, আরও 3টি বেঞ্চ যেহেতু খালি থাকে, এই 3টি বেঞ্চ কী হবে, প্লাস হবে। পরবর্তী 9 নম্বর অঙ্কে বলা হয়েছে যে প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন শিক্ষার্থী দাঁড়িয়ে থাকতে হয়, সেক্ষেত্রে তোমাদের শ্রেণীতে বেঞ্চের সংখ্যা কত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানেও আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা দেওয়া নেই। এখানে বলা হয়েছে প্রতি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসে। এই চলকের জায়গায় আমরা ধরে নিব, মনে করো শ্রেণীতে তোমাদের সংখ্যা অর্থাৎ মোট শিক্ষার্থীর সংখ্যা x জন। এখন বেঞ্চের সংখ্যা আমরা বের করব, মোট শিক্ষার্থীর সংখ্যাকে আমরা 3 দ্বারা ভাগ দিব, কারণ
একটি বেঞ্চে এখানে এই কলামে 3 জন করে বসে, সেই জন্য আমরা 3 দিয়ে ভাগ দিলে মোট বেঞ্চের সংখ্যা বেরিয়ে আসবে। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মোট শিক্ষার্থীর মধ্যে কিন্তু 6 জন কিন্তু দাঁড়িয়ে থাকে বলা হয়েছে। এই যে 6 জন দাঁড়িয়ে থাকে, তাহলে 6 জনের জন্য বেঞ্চ লাগবে কয়টা? 2টা। সেই জন্য আমরা এই 2 মাইনাস করব। মোট বেঞ্চের সংখ্যা থেকে আমরা 2 মাইনাস করলে আমরা বেঞ্চের সংখ্যা পেয়ে যাব। তারপরে 10 নম্বরে বলা হয়েছে যে রহিম সাহেব তার সঞ্চিত টাকা থেকে তার বন্ধুকে 500 টাকা দিলেন, অর্থাৎ তার সঞ্চিত জমাকৃত টাকা থেকে তার বন্ধুকে 500 টাকা দিলেন। তাহলে চলকের জায়গায় আমরা লিখে নিব, মনে করি রহিম সাহেবের সঞ্চিত টাকার পরিমাণ হচ্ছে m টাকা। তাহলে আমরা সঞ্চিত টাকার পরিমাণ জানলেই তার অবশিষ্ট টাকার পরিমাণ জানতে পারতাম। আমরা এখানে আর এই কলামে আমরা লিখে নিব রহিম সাহেবের অবশিষ্ট টাকার পরিমাণটা হবে, মোট টাকা যেহেতু ধরেছি আমরা সঞ্চিত টাকা যেহেতু m ধরেছি, m থেকে আমরা 500 টাকা মাইনাস দেব, তাহলে আমরা অবশিষ্ট টাকাটা পেয়ে যাব। 11 নম্বরে বলা হয়েছে ব্যাংকে ডেভিড সাহেবের কিছু টাকা ছিল, তিনি ব্যাংকে আরও 1000 টাকা রাখলেন, অর্থাৎ ডেভিড সাহেবের ব্যাংকে কিছু টাকা ছিল, আরও তিনি 1000 অর্থাৎ 1000 টাকা তিনি রাখলেন। তাহলে তিনি কত টাকা ছিল আমরা এই চলকের জায়গা ধরে নিব, মনে করি ব্যাংকে ডেভিড সাহেবের ছিল x টাকা, অর্থাৎ মোট টাকা ধরে নিলাম x টাকা। তাহলে যেহেতু তিনি জমা রাখছেন তাহলে যোগ হবে, বর্তমান ব্যাংকে ডেভিড সাহেবের মোট টাকার পরিমাণটা হবে x প্লাস 1000, যেহেতু জমা রাখছে তাহলে যোগ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এর পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ভিডিওটি মূল্যবান বুঝো তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। আসসালামু আলাইকুম।